প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 18 মাস জেল খাটতে হয়েছে তাপস মণ্ডলকে। এই তাপস মণ্ডলকে সিবিআই তাদের চার্জশিটে এই নিয়োগ দুর্নীতির বা প্রাথমিক নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড বলে তাদের চার্জশিটে বারংবার উল্লেখ করেছে। সেই তাপস মণ্ডল এই মুহূর্তে জামিনে মুক্ত, বাড়িতেই রয়েছেন। আমরা সরাসরি তাপস মণ্ডলের সঙ্গে কথা বলবো এবং এই নিয়োগ দুর্নীতির একাধিক খুঁটিনাটি তথ্য তার থেকে জানার চেষ্টা করব। তাপসবাবু, আপনি প্রায় 18 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি আপনি জেলে ছিলেন। রাজ্যের মানুষ 2022-এ যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন, যখন ইডি সিবিআই তৎপর হলো, তখন গোটা রাজ্যের মানুষ জানতে পারলো যে শিক্ষক নিয়োগে একটা দুর্নীতি হয়েছে, জলের দরে বা খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে, যার একটা অন্যতম অংশ আপনাকেও দায়ী করেছে সিবিআই। কিন্তু কি ছিল এই নিয়োগ দুর্নীতি? মানে কবে থেকে রাজ্যে এইভাবে খোলা বাজারে শিক্ষকদের চাকরি বিক্রি করাটা শুরু হলো, একটু আপনার থেকে জানতে চাই। না না, দেখুন, আমি তো আর নতুন করে কিছু বলার নেই। আপনারা জানেন এর আগে যখন আমাকে অ্যারেস্ট করা হয়নি, তার আগে আমি ইডি সিবিআইয়ের কাছে সবটাই আমি খুলে বলেছি। আমি যেটুকু করেছি সেটুকুই খুলে বলেছি। এবং এটা যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সে ব্যাপারে আমার মনে হয় অন্য কেউ মুখ খুলেনি। কারণ জেলে যারা ছিল সবার সাথেই তো আমার দেখা হয়েছে, কেউই মুখ খুলেনি, সবাই নিজেকে সাধু বলেই করেছে। কিন্তু আমি একমাত্র মুখ খুলেছি। হ্যাঁ, আমি এই দুর্নীতির জালে জড়িয়ে আমিও এর শিকার হয়েছি। কিন্তু জড়ালেন জালে? জড়ালাম মানে আপনি তো জানেন আমি একটা পশ্চিমবঙ্গে যত ডিএড বিএড কলেজ আছে তার একটা সংগঠনের আমি রাজ্যের সভাপতি ছিলাম। সে কারণে সমস্ত কলেজের সমস্যা নিয়েই আমি মানিকবাবুর কাছে যেতাম, ওঠা বসা করতাম। এ ব্যাপারে সেটা সে প্রসঙ্গে আর যাচ্ছি না। আমাদের এই কলেজগুলোর স্বার্থে কিছু টাকাও আমাকে তুলে দিতে হয়েছে, সেটাও আমি স্বীকার করেছি। তার কাকে দিয়েছে? মানিকবাবুকে। সে তো জানেন, আমি তো আগেও বলেছি। এরপরে যেটা চাকরি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই ব্যাপারে কিন্তু মানিকবাবু খুব একটা ছিলেন না। কারণ আমি মূলত যে 19 কোটি 19.5 কোটি টাকা কুন্তলকে তুলে দিয়েছিলাম তার ইতিহাসটা আপনাদের জানা দরকার। আমার প্রাইমারির 3টে ভাগ ছিল। একটা হচ্ছে শুধু প্রাইমারি, একটা আপার প্রাইমারি, আরেকটা ছিল সংগঠক শিক্ষক। এই সংগঠক শিক্ষকদের একটা ইতিহাস আছে। এরা বামফ্রন্ট আমল থেকেই এরা 98 সালে একটা হাইকোর্টে মামলা করে, তারপরে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু বামফ্রন্ট সরকার এদের কোনো রকম নিয়োগের ব্যাপারে মাথা ঘামায়নি। যখন তৃণমূল সরকার গঠন হলো এরা আমাকে বলল যে আমাদের একটা রায় আছে। হ্যাঁ, সে রায়টা অবশ্য অনেক পরে, প্রায় 14 সালের পরে রায়টা। ওরা এসেছিল 16-র দিকে। তো বলল যে আমরা একটা রায় পেয়েছি, কিন্তু সরকার তো কার্যকরী করছে না, আপনি যদি আমাদের একটু মদত করেন, অর্থাৎ মন্ত্রীর সাথে একটু যদি কথা বলে। আমি ওদের সবাইকে নিয়ে মন্ত্রীর নাকতলার বাড়িতে গিয়েছিলাম, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। উনি বললেন আমি সব ব্যাপারটাই জানি, এরা আর কদিন চাকরি করবে, এরা তো সেই বামফ্রন্ট আমল থেকেই আন্দোলন করছে, কেস কাবারি করছে। তো আমার কাছে ওই দেখুন প্রচুর ফাইল পড়ে রয়েছে ওদের সব তো আমি বললাম দেখুন স্যার, এদের তো একটা আছে, আপনি যদি একটু এদের সহায়তা করেন। বললো ঠিক আছে, আমি ক্যাজুয়াল বেসিসে মানে কন্ট্রাকচুয়াল বেসিসে আমি এদের নিয়োগ করছি। তো ঠিক আছে, উনি এই প্রস্তাবটা দিলেন। এবার বাইরে এসে ওদের নেতারা বললো তাপসবাবু আমাদের মন্ত্রী টুপি পড়াচ্ছে, আমরা এতদিন ধরে এসে আমাদের প্রফিট নেন, মানে অনেক কিছুই কথা বল, আপনি একটু মানিকবাবুর সাথে তো আপনার ভালো সম্পর্ক, মানিকবাবুকে বলুন। মানিকবাবুর সাথে কথা বললাম, মানিকবাবু রাজি হলেন না। ওরা অনেক টাকা পয়সা তুলেছে, নয়ছয় করেছে, আপনি ওর মধ্যে থাকবেন না, মানিকবাবু আমাকে বাধা দিয়েছিল। তারপরে ওরা বারবার আমাকে বলছে অভিষেকের সাথে কথা বলার জন্য। আমি বললাম অভিষেককে আমি চিনি না। অভিষেক মানে? অভিষেক ব্যানার্জি যেহেতু রাজ্যের একজন সাংসদ হলেও সবাই জানে যে অভিষেকের অঙ্গুলি হেলনেই পুরো সরকারটাই চলছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের কথা বলছেন? হ্যাঁ, সেই। এটা কোন সালের কথা? এটা আপনার 16 সালের কথা বলছি। তারপরে এবার দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরার জন্য আমি কার কাছে যেতে পারি, কুন্তলের সাথে দেখা হলো। কুন্তলের সাথেও পরিচয়, ঠিক শান্তনু বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুবার সহসভাপতি ছিল, মানে অভিষেকের খুব কাছের লোক ছিল। ও আমাকে ইঙ্গিত দিল যে হ্যাঁ কুন্তল ঠিক পারবে। তো কুন্তলকে সামান্য কিছু টাকা দিয়ে আমি পরীক্ষা করেছিলাম যে ও আসলে টাকাটা অভিষেকের কাছে পৌঁছাচ্ছে না কাজটা করতে পারবে এরকম। কিন্তু পরবর্তীকালে জানলাম যে
শান্তনু তখন আর নেই মার্কেটে, মানে কুন্তল শান্তনুকে অ্যাভয়েড করে ও চলে গেল কাকুর কাছে। এই কাকুর সম্পর্কে সন্ধান নিতে গিয়ে দেখলাম অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক বা তার ট্রেজারার বলতে পারেন। এইটুকু খবর পাওয়ার পর আমি নিশ্চিন্ত হলাম যে আসল জায়গায় টাকা যাচ্ছে, কাজও হবে। কাজটাও কিন্তু শুরু হয়েছিল, মানে এদের ভেরিফিকেশান হয়েছিল, বেশ কিছু লোকের ভেরিফিকেশান হয়েছিল, সেটা আপনার ওই করোনার আগে। তো স্বাভাবিকভাবেই কুন্তলের সাথে যে রেটটা ঠিক হয়েছিল, ও যেটা বলেছিল দাদার নির্দেশ মতো, সেটা হচ্ছে এদের ইন্টারভিউয়ের জন্য, মানে ভেরিফিকেশানের জন্য পার ক্যান্ডিডেট 50,000 টাকা দিতে হবে, আর এদের হয়ে গেলে 1 লাখ টাকা করে দিতে হবে। তাহলে প্রথম কত আসছে 2600 ক্যান্ডিডেটের এগনেস্টে 13 কোটি টাকা। তো 13 কোটি টাকার এদিকে ওরা নিজেরাই ছিল, যখন কুন্তলের সাথে আমার আলোচনা হয়, আমি কাউকে অন্ধকারে রেখে বা এখানে তো আমার দালালি খাওয়ার কিছু নেই, ওদিকে আমি নিয়ে গেছি, ওরা কথা বলেছে, ওরা প্লিজড হয়েছে, ওরা টাকা তুলেছে। এবার সেই মতোই দিতে শুরু করেছে, কিন্তু পুরো টাকা দিতে পারেনি। ওরা ওই 6,33,00,000 ওদের যে সভাপতি সে আমার হাতে দিয়েছিল, আরেকজন উত্তরবঙ্গের সে দিয়েছিল প্রায় 2.5-3 কোটি টাকা। ওই 9 থেকে 10 কোটি টাকার একদম নিট হিসেবটা ইডির কাছে রয়েছে, কারণ আমার ডায়েরিটা তো কাছে নেই, বলতে পারবো না। তো ওই টাকাটা তুলে দেওয়া হলো। তারপরে তো কাজ তো কিছুই হলো না, শুধু নামকা অস্তে ভেরিফিকেশান হলো, হলো। তখন বারবার আমি কুন্তলকে চাপ দিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়ে দাও, মানুষের খুব গরিব মানুষের টাকা। আমি যতটুকু জানি এই যে লিস্টে যারা আছে তারা তো খুবই গরিব মানুষ, খুব কষ্ট করেই নিশ্চয়ই টাকা দিয়েছে। তো কুন্তল তো টাকা ফেরত দিল না, তারপরে এই ঘটনা ঘটে গেল। কিন্তু আমি যখন জেলে ছিলাম, কুন্তল জেলে, কাকু জেলে, পার্থবাবু জেলে, মানিকবাবু জেলে, তখনও পর্যন্ত আমার কাছে, আমি যখন কোর্টে আসতাম খবর পেতাম এটা একটা ভালো চক্র মানে চলছে, মানে তখনও নাকি ওই ভেরিফিকেশান চলছে, হ্যাঁ। এবং বিকাশ ভবনের কিছু লোক এর মধ্যে জড়িত আছে। বিকাশ ভবনে ইন্টারভিউ হচ্ছে, মানে বিকাশ ভবনের লোক জড়িত না থাকলে নয়। এর যে মানে এদের যে সম্পাদক তখন গোলাম মোস্তফা গাজী, উনিও আমার কাছে আসতেন। আর ওই দুজন টাকা আমাকে কিন্তু দুজনই দিয়েছিল, এক হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ পাত্র আর হচ্ছে সুদীপ গাঙ্গুলি। মানে ওই 2600 ক্যান্ডিডেটের এগনেস্টে এই দুজনেই টাকা দিয়েছিল, মানে আমাকে না, যেটা কুন্তলকে দিয়েছিল, মানে থ্রু, মানে আমি মানে মোট কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গেছিল? টোটাল 19,44,50,000 টাকা। এটা কি কয়েকটা ফেজে? হ্যাঁ, কয়েকটা ফেজে, মানে 16 থেকে 21 পর্যন্ত। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল? সব নগদে, সব নগদে। কোথায় দিতেন এই টাকাটা? কোথায় দিতাম না, কুন্তল কোনো সময় আমার অফিস থেকে টাকা নিয়ে যেত, আমার মহিষবাথান অফিস থেকে, না বাড়ির থেকে না, মহিষবাথান অফিস থেকে। কোনো সময় ও লোক পাঠিয়ে নিয়ে যেত, কোনো সময় আমার স্টাফরা গিয়ে দিয়ে আসতো। আবার সব থেকে বড়ো কথা, এই যে সংগঠনের লোক এরাও দিয়ে আসতো। ব্যাপারটা হচ্ছে আমি টাকাটা হাত দিতাম না, যা টাকা আসতো সবটাই কুন্তলের কাছে যেত। এবার এই যে কিন্তু কুন্তল, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, যেটা আমি বলেছিলাম কুন্তল নিয়ে গেল অফিসে, আমার অফিসে ছিল যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন টাকা কেউ দিতে যেত ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তল ওটা সই করে টাকাটা নিত। এই যে 19,44,50,000 টাকার হিসেব কিন্তু কুন্তল সব রিসিভ করেছে। ক্যামেরা পিকুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।